সুপ্রিয় দর্শক, শুভ সকাল। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাশের জেলা এতদ অঞ্চলের সকলের পরিচিত আমাদের মানিক আকবর সাহেব। মানিক আকবর ভাই হচ্ছেন চুয়াডাঙ্গা জেলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় একজন অ্যাডভোকেট, খুব গুণী সাংবাদিক। আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানিক আকবরকে সকলেই চেনেন। আমরা সেই মানিক আকবরকে নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। তার আগ দিয়ে আমি আমাদের কয়েকটা পত্রিকার শিরোনাম পড়ে নিয়ে আমরা আলোচনায় যাব। আমার হাতে মেহেরপুর প্রতিদিন আছে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছে একাদশে অনলাইন ক্লাস শুরু, 4 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল। কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড। জীবননগরে উদ্ধার হওয়া মর্টার সেল নিষ্ক্রিয়করণ। মেহেরপুরে বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাসের উদ্বোধন। ভোরের কাগজে জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন আমাদের রূপক। চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নূতন কমিটি। আদালতের আদেশ অমান্য করায় মহেশপুর থানার ওসিকে ক্লোজ করেনি, ওসিকে শোকজ করেছে। শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। মিরপুরে বিট পুলিশিংয়ের কার্যক্রম উদ্বোধন। ঝিনাইদহে বিষমুক্ত লোকজ সবজির বাজার উদ্বোধন। আমরা পত্রিকার নিউজ পড়ব এবং আমরা অতিথির সাথে আলোচনা করব। মানিক আকবর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব, আপনি এতদ অঞ্চলের সিনিয়র সাংবাদিক। মেহেরপুর প্রতিদিনের বেশ মাঝে মধ্যে আমরা কিছু কন্টেন্ট তৈরি করি। আমাদের সংবাদ বিশ্লেষণ একটা নতুন কন্টেন্ট। সংবাদের পিছনের থেকে আরও কিছু বিশ্লেষণ করে পাঠকদের কানে পৌঁছান। সেক্ষেত্রে আমাদের এই নতুন এই কর্মসূচি বা নতুন এই কন্টেন্টটাকে আপনার কেমন লাগছে এবং আমাদের এখানে এসে আপনি এই যে আলোচনা করছেন, আমরা অবশ্যই আপনার জন্য আমরা কৃতার্থ হয়েছি। আমাদের এই প্রোগ্রামটা অন্তত আরও অনুপ্রাণিত হবে বলে আমরা আশা করছি। আপনার অভিমত জানতে চাইব। ধন্যবাদ। প্রথমে মেহেরপুর প্রতিদিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য, যেটা হচ্ছে সংবাদ বিশ্লেষণ। এটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা উদ্যোগ। আমার মনে আছে রাত জেগে রাত 12টার পর, যেটা হচ্ছে আজকের সংবাদপত্র চ্যানেল আইতে দেখানো হতো। তখন ওই ইন্টারনেট এতটা হাতের কাছে আমাদের আসেনি, যে কারণে টেলিভিশনের ওই পত্রিকা দেখা কিংবা কখনো কখনো কোনো টেলিভিশন চ্যানেল যেটা হচ্ছে সকালে প্রচার করতো, খুব সকাল থেকে, যে সংবাদ বিশ্লেষণ ধর্মী আজকের পত্রিকা এইগুলো নিয়ে আলোচনা করতো। আজকের টেলিভিশনের সংবাদের শিরোনামগুলো নিয়েও আলোচনা করতো কোনো টেলিভিশন। এগুলো বেশ জনপ্রিয় ছিল এবং আমার মনে আছে আমি নিজেও ওইগুলো দেখতাম। কিন্তু এখন এটা একটু সহজ হয়ে গেছে। এখন তো মানুষ প্রতিনিয়ত তার হাতের মোবাইলেই সংবাদ দেখতে পাচ্ছে, যখন পৃথিবীতে যা ঘটছে সব কিছুই দেখতে পাচ্ছে। কিন্তু বিশ্লেষণ একটা আলাদা বিষয়। এই বিশ্লেষণ, সংবাদ আমরা পড়ছি, এটা একটা ব্যাপার, আর বিশ্লেষণটা আরও একটা গভীরের ব্যাপার, যেটা হচ্ছে মানুষের নতুন করে আরও ভালোভাবে চোখ খুলে দেয় বলে আমি মনে করি। তো এই যে উদ্যোগটা মেহেরপুর প্রতিদিন পত্রিকা কর্তৃপক্ষ নিয়েছেন, আমি বলবো এটা একটা সাহসী পদক্ষেপ। এই জন্যই সাহসী যে একটা অনুষ্ঠান আমি একদিনের জন্য তো করছি না। এই অনুষ্ঠানটি শুরু করা হয়েছে এবং এটি নিয়মিত চলবে। বোধহয় প্রতি সপ্তাহে চলে একদিন। তো না, এটা প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন চলা মানে আরও কঠিন ব্যাপার। তো প্রতিদিন যদি এই আয়োজনটা থাকে তাহলে তো একটা বড় ব্যাপার। তো এই বিশাল আয়োজন, এই বড় ব্যাপারটা, এটা সামাল দেওয়াও আসলে কঠিন। তো মেহেরপুর প্রতিদিন কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো যে এটা একটা চ্যালেঞ্জই বলবো আমি। এই চ্যালেঞ্জ ওনারা হাতে নিয়েছেন এবং আমি মনে করি যে এর মাধ্যমে মানুষ শুধু সংবাদ নয়, সংবাদের পাশাপাশি সংবাদের বিশ্লেষণ, সংবাদে আরও কি থাকলে ভালো হতো এবং কি থাকা জরুরি ছিল, আর
আরও কেমন করলে ভালো হতো। এতে হবে কি, পাঠকরা যেমন আরও উপকৃত হবেন, তারা আরও বেশি জানতে পারবেন। এর পাশাপাশি যারা সংবাদ কর্মী এর সাথে আছেন, তাদের জন্যও এই আয়োজনটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আরেকটু বলে রাখি, আমাদের এই মেহেরপুর প্রতিদিন এই কন্টেন্টে আসলে আমরা যেমন মানিক আকবর ভাইকে পেয়ে গর্বিত হচ্ছি, মানিক আকবর ভাই আমাদের এই মেহেরপুর প্রতিদিনের আরেকজন অন্যতম সদস্য, এই পরিবারের অন্যতম সদস্য, যিনি চুয়াডাঙ্গা থেকে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করে থাকেন। আমরা ওনার এই পরিবারের সদস্য হওয়াতে আমরা নিজেরাও গর্বিত হয়েছি। আমি আলোচনায় যাব। একাদশে অনলাইনে ক্লাস শুরু 4 অক্টোবর। আপনি জানেন মানিক আকবর ভাই, সারা দেশের করোনা প্যান্ডামিকে আপনার চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। একাদশ শ্রেণীতে যারা ভর্তি হলো তাদের অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে 4 অক্টোবর। এখন এই অনলাইনের ক্লাস কতটা ফলপ্রসূ হবে, নতুন জীবন শুরু করলো যে সমস্ত ছাত্রছাত্রী, কলেজের বাউন্ডারিতে পা না দিয়ে ক্লাস শুরু করতে হবে, কিভাবে ব্যাখ্যা করলেন? হ্যাঁ, এটা আমার যেটা মনে হয়েছে, আমরা এই করোনা ভাইরাস সারা বিশ্ব যেখানে একটা নাজেহাল অবস্থায় সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের কারণে, এই অবস্থার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দীর্ঘদিন তো শিক্ষা কার্যক্রম বন্ধ, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছুটি ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর এর আগেও একাধিকবার এই বন্ধের ঘোষণা এসছে এবং পরবর্তীতে এই ছুটিগুলো বাড়ানো হয়েছে। তো একাদশ অনলাইনে ক্লাস শুরু যে 4 অক্টোবর, এই অনলাইনে আমার যে আশঙ্কা আছে সেটা হচ্ছে আমাদের দেশে এখনও পর্যন্ত ইন্টারনেট ভিত্তিক যে কার্যক্রমগুলো, এইগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি সেইভাবে। আর পৌঁছালেও মানুষ এর ব্যবহার সম্পর্কে, বিশেষ করে যারা একটু শহর অঞ্চলের বাইরে, তারা এর ব্যবহার বিধি সম্পর্কে এখনও অতটা পারদর্শী না, যে কারণে অনেক ক্ষেত্রে অনলাইন অসুবিধা হবে। আর অনলাইন তো অনেকটা ইন্টারনেটের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থার উপরেও কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্টতা বলতে পারবো না। সেটা হচ্ছে অনেক সময় ইন্টারনেট স্লো থাকে, অনেক সময় কানেকশন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ওই ক্লাসে ত্রুটি দেখা দেয়। তো এই অবস্থার ভেতরে যেহেতু করোনা ভাইরাস মোকাবেলা করতে হচ্ছে আমাদের, পাশাপাশি আমাদেরকে শিক্ষার্থীদের লেখাপড়াটাও চালিয়ে নিতে হবে, ফলে এছাড়া যেহেতু বিকল্প পথ নেই, আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই এগুলো করতে হবে। সেক্ষেত্রে অনলাইনের ক্লাসের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দিলেও আমার মনে হয় সেটা চালিয়ে নিতে হবে এবং এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সরকারকেই। সরকার যাতে যেসব অনলাইনের ব্যবসা করে যেসব প্রতিষ্ঠান, তারা একেবারে তাদের ইচ্ছামতো মাসিক চার্জ, সংযোগ চার্জ এইগুলো নিয়ে থাকে। এখন তো আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের চাপ বেড়েছে, গ্রাহক সংখ্যা বাড়ছে, অনেকেই শুধুমাত্র এই অনলাইন ক্লাসের জন্যও বাড়িতে নতুন করে সংযোগ নিচ্ছেন। ফলে তারা এই সুযোগে মোটা অঙ্কের ব্যবসা করার যে চিন্তা ভাবনা করছেন, এই ব্যাপারে একটা হস্তক্ষেপ থাকা দরকার প্রশাসনের, এবং সেটা হচ্ছে সরকারিভাবে একটা নির্দিষ্ট রেট করে দেওয়া উচিত যে এর বেশি চার্জ করা যাবে না এবং যাতে ভালো সার্ভিস থাকে সেটা নিশ্চিত করতে হবে। মানিক আকবর, আমরা এটা নিয়ে একটা নিউজও করেছি সাম্প্রতিক সময়ে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় মোবাইল সার্ভিস নিয়েই নিউজ হচ্ছে ন্যাশনাল পত্রিকাগুলোতে, গণমাধ্যমগুলো সবই। তাহলে আমরা যখন আসলে ইন্টারনেট সুবিধা, অনলাইন সুবিধা পেতে চাচ্ছি এবং সেখানে সবচেয়ে করোনাকালীন সময়ে আপনি বলছিলেন ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি আসলে এই মাধ্যমটাকে ব্যবহার করে শিক্ষার্থীদের অন্তত ক্লাস নেওয়ার ক্ষেত্রে যে উদ্যোগ, সেই উদ্যোগের পূর্বে আপনি যে আলোচনাটা করছেন, অবশ্যই এই নেটিং যে ব্যবস্থা, ইন্টারনেটের যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনা সরকার যদি আসলে তদারকি না করে তাহলে এই ব্যবস্থা সফল হবে না, একেবারেই ঠিক, কোনোভাবে হবে না। আমরা আশা করব যে সংশ্লিষ্ট বিভাগ এটাকে খুব সিরিয়াসলি দেখবেন এবং এর যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলো নিয়ে সেই ত্রুটিগুলা মেরামত করার চেষ্টা করবেন। আমরা কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, আমরা মাদক নিয়ে একটু কথা বলবো। যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া 3টা অঞ্চলই যে আমাদের সীমান্তবর্তী জেলা,
এবং বাংলাদেশের 64 জেলার প্রায় 32-33টা জেলায় হচ্ছে সীমান্তবর্তী জেলা। ইদানিংকালে আমরা করোনাকালীন সময়েও দেখছি যে মাদকের মানে পাচার, এটার পদ্ধতি পরিবর্তন হয়েছে, নানান কিছুর মধ্যে দিয়ে এই মাদক পাচার হচ্ছে। তো আমাদের এত অঞ্চলের আপনি একজন অনুসন্ধানী সাংবাদিক, কিভাবে দেখছেন মাদককে? হ্যাঁ, মাদকের ব্যাপারে যেটা বলবো সেটা হলো যে যেহেতু সীমান্ত জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার একাংশ, ঝিনেদাও কিছুটা, তো সব মিলিয়ে আমাদের এই বেল্ট যেটা হচ্ছে আমরা পাশাপাশি এই 4টি জেলা, এই 4টি জেলার কথাও যদি আমি বলি, পুরো বাংলাদেশের কথা বাদই দিলাম, ভারতের বর্ডারের সাথে সম্পর্ক এটা হচ্ছে হ্যাঁ, ভারত সীমান্তবর্তী জেলার সাথে সম্পৃক্ত। এবং মাদকের সবচেয়ে মানে প্রায় সিংহভাগ চালানি যেটা হচ্ছে ভারত থেকে আমাদের দেশে চলে আসে, এইটা হচ্ছে রোধ করা কোনো ক্রমেই আসলে সম্ভব হয়ে ওঠেনি অতীতেও, এবং এখনও তা হচ্ছে না। এই হচ্ছে না তার অন্যতম প্রমাণ হচ্ছে অন্যতম যে প্রমাণ সেটা আমরা বলবো যে এখন কিন্তু আমরা দেখতে পাই যে প্রতিদিনই মাদকের কেউ না কেউ গ্রেপ্তার কিংবা পরিত্যক্ত মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। এটা প্রতিদিন হচ্ছে। এটা যদি এমন হতো যে গত 1 মাসে কোনো মাদক উদ্ধার হয়নি, গত 1 মাসে হচ্ছে কেউ মাদকদ্রব্য বেচা কেনার জন্য গ্রেপ্তার হয়নি, আর সত্যিকার অর্থেই মাদক বেচা কিনা ওইভাবে আর দেখা যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে না, মাদক কমেছে। এখন আমি যেহেতু একজন সংবাদকর্মী, সে কারণে আমি ওই যে বিভিন্ন দপ্তরের মেল আসে, মেলের মাধ্যমে যে তথ্যগুলো পেয়ে থাকি, তাতে আমরা দেখতে পাই যে প্রতিদিনই আমাদের সীমান্তরক্ষী বিজিপি জওয়ানরা ওনারা কাজ করছেন এবং ওনাদের হাতে প্রতিদিনই ধরা পড়ছে মাদকদ্রব্য। প্রত্যেক দিন সেই সংবাদগুলো আমাদের কাছে আসছে। তাহলে আমরা এই ব্যাপারে নিশ্চিত হলাম যে সীমান্ত এলাকায় মাদক চোরাকারীরা এখনও তৎপর, যেটা করোনার সময়ও বন্ধ হয়নি, প্রতিনিয়ত এটা হচ্ছে এবং এখনও চলছে। তো যদিও বিজিবির পক্ষ তৎপর, আমাদের পুলিশ বাহিনী তৎপর, আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে তৎপর, সরকারি বিভিন্ন আমাদের একাধিক প্রতিষ্ঠান আছে সরকারের, যারা একাধিক বাহিনী যারা এই মাদক নির্মূল করতে চান, তারা আসলে এই অবস্থার ভেতরে আছে যেটা নির্মূল করা সম্ভব হয় না। আমার মনে হয় এ ব্যাপারে মানে জনগণের সম্পৃক্ততা খুব জরুরি। আমাদের পুলিশ বাহিনী, বিজিবি এবং অন্যান্য যারা মাদক নির্মূলের র্যাব আছে আর গোয়েন্দা সংস্থা, সব মিলিয়ে মাদক নির্মূলে যারা আন্তরিক, যারা মাদক নির্মূলের ভূমিকা রাখছেন, কাজ করছেন, তাদের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা দরকার। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষ যদি আন্তরিকতার সাথে সম্পৃক্ত হয়ে এই নির্মূলে ভূমিকা রাখে, আমার মনে হয় তাতে কিছুটা হলেও কাজ হবে, মাদক নির্মূল হওয়ার কাজ হবে। আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। হাজার হাজার প্রবাসী, আমাদের মাথা ভাঙার প্রধান সংবাদটি করেছে, স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি সৌদি সরকার, হাজার হাজার প্রবাসীর সৌদি ফেরা অনিশ্চিত। আপনি জানেন সারা বাংলাদেশে এই প্রবাসীরা ঢাকাতে ভিড় করেছে তাদের টিকিট প্রাপ্তির প্রশ্নে। কিভাবে এটা আসলে একটা আমাদের মানে বলবো বাংলাদেশের জন্য একটা বড় জটিল একটা সমস্যা, যেটা হচ্ছে কিছুদিন আগে আমি চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এক যুবকের সাথে আমার কথা হলো, যে ফেরি করে কিছু দ্রব্য বিক্রি করছে তার পেটের তাগিদে। তার কাছে জানতে পারলাম যে সে এক সময় হচ্ছে দেশের বাইরে ছিল, করোনাকালীন সময়ে সে চলে আসার পর সে আর ফিরে যেতে পারেনি, কিন্তু তার তো পরিবার পরিজন আছে, তাকে সংসার চালাতে হবে, বাধ্য হয়ে সে রাস্তায় নেমেছে, ফেরি করে সংসার চালাচ্ছে। তো এই প্রেক্ষাপট যদি এখন এই অবস্থা হয় যে সৌদি আরবের ওনারা যেতে পারছেন না, অন্য দেশেও হয়তো এরকম সমস্যা দেখা দিলে, মধ্যপ্রাচ্যে বেশ কিছু দেশে যখন এই সমস্যা, তখন এই সমস্যাটা আমাদের জন্যে, আমাদের বিশেষ করে আমাদের মতো দেশ, যে দেশের অনেক মানুষ যারা বৈদেশিক মুদ্রা আনছেন আমাদের দেশের জন্যে, সেই ভাইদের আমি স্যালুট জানাই। পাশাপাশি বলবো যে এই সমস্যার সমাধান যে কোনো মূল্যে করতে হবে। যে দেশে যেতে পারছেন না, সেই দেশে কেন যেতে পারছেন না সেই বিষয়টি খতিয়ে দেখে আমাদের সরকারকেই উদ্যোগ নিতে হবে যে যাতে এই সমস্যা দূর হয়, এবং যে কোনো মূল্যে এই কর্মীদের যারা
যারা দুটো ক্ষতি হচ্ছে, এক হচ্ছে তারা নিজের দেশে বেকার হয়ে যাচ্ছে, দুই হচ্ছে বৈদেশিক মুদ্রার আসা বন্ধ হয়ে যাচ্ছে। তো যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানটা করতেই হবে এবং সরকারকেই পদক্ষেপ নিতে হবে। মানে একবার আমরা পূর্বের যে আলোচনাটা করছিলাম, এখানে একটা নিউজ আছে মাথাভাঙে মাদকাসক্ত পুলিশ ও কারবারিদের তালিকা হচ্ছে 64 জেলায়। এটা গত কয়েকদিন আগে আমি মেহেরপুরের এসপি মহোদয়কে ফোন করেছিলাম, উনিও বললেন যে আমাদের পুলিশের ভিতরে যে সমস্ত মাদকাসক্ত আছে তাদেরকে ডোপ টেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করছি, মানে এটা তাদেরকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। তো সেক্ষেত্রে কারবারিরাও এখানে যুক্ত, মাদকাসক্ত পুলিশ সহ অন্যান্য 64 জেলাতে এই বার্তা গিয়েছে এবং ডোপ টেস্টের জন্য তারা অলরেডি কিট পেয়ে গিয়েছে। তো এটা একটা ভালো দিক। সেই এটা নিঃসন্দেহে খুব ভালো দিক। এর কারণ হচ্ছে আমরা তো নির্ভরশীল, আমরা সাধারণ জনগণ, আমরা নির্ভরশীল পুলিশের ওপরে, আমরা নির্ভরশীল সরকারি অন্যান্য সংস্থার উপরে। তো এখন যার উপরে আমি নির্ভরশীল তিনি যদি মাদকাসক্ত হন তাহলে তো সেই সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান হবে না, উল্টো বিপদে পড়বো, উল্টো বিপদ। আমি আর একটা বিষয়ের উপরে আলোকপাত করব। ঝিনাইদহে 136 রাইস মিল মালিককে কালো তালিকাভুক্তির নোটিশ। আপনি জানেন এই আমাদের যে খাদ্য সংগ্রহ, চাল, ধান এবং গম, এই খাদ্য সংগ্রহে এবার সারা বাংলাদেশে নানান অজুহাতে এই মিলাররা সেগুলো সরবরাহ করেনি। তো নিয়ম অনুযায়ী তাদের যে আর্নেস্ট মানিটা জমা থাকে এবং যদি তারা সরবরাহ করতে ব্যর্থ হয়, এটা নিয়ে আমিও একটা নিউজ করেছিলাম ইত্তেফাকে। তো তারা যদি ব্যর্থ হয় তাদের লাইসেন্স বাতিল হবে। তো আসলে এখানে কি সমাধান হবে? লাইসেন্স বাতিল হলো আমার নামে, কালকে তো আমার ছেলের নামে লাইসেন্স করে ফেলবো। এখন এই বিষয়টা, এই সমস্যাটা চুয়াডাঙ্গাতেও একই সমস্যা। আমি নিজেও নিউজ করেছিলাম এই বিষয়টা নিয়ে, যে নির্দিষ্ট সময়ের মধ্যেও কতটুকু মানে একেবারেই মানে ধারে কাছেও যায়নি, সিকিভাগও হয়নি, এরকম একটা অবস্থার ভিতরে ছিল লক্ষ্যমাত্রা। যেটা হচ্ছে যে গতকাল এক মিটিংয়ে আলোচনা হচ্ছিল, সেখানে এরকম যে আমাদের বিশেষ করে মিল মালিকরা ওনারা চিন্তা করেন যে বছর লাভ হবে সেই বছর আমি দেব, যে বছর লস হবে সে বছর দেব না। তো একজন কর্মকর্তা বলছিলেন যে ব্যবসায় লাভ লস থাকবে, যিনি ব্যবসা করতে এসছেন মিল মালিক তাকে তো ভাবতেই হবে যে আমি 3 বছর লাভ করলে আমার 1 বছর লস হতেই পারে, আর আমার লস হবে আর এই সময় আমি দেব না। এই উদ্যোগটা মানে এটা একটা সুস্থ চিন্তা না। যে মিল মালিকরা এই চিন্তা করছেন যে আমার এবার লোকসান হবে আমি দেব না, এটা মোটেও সুস্থ চিন্তা না। আমার মনে হয় এক্ষেত্রে আইন আরও কঠোর করা উচিত। শুধু জামানত বাজেয়াপ্ত না, লাইসেন্স বাজেয়াপ্ত না, প্রয়োজনে যারা পরপর 10 বছর লাভ করবেন আর 1 বছর লোকসানের ভয়ে ওই চুক্তির বরখেলাপ করবেন, তাদের শাস্তির আওতায় আনার সুপারিশ করছি আমি দাবি করছি এটা করা উচিত। না হলে আপনি যেটা বলছিলেন যে লাইসেন্স বাতিল হলে তো ক্ষতি নেই, আজকে লাইসেন্স বাতিল হলো কালকে ছেলের নামে কিংবা স্ত্রীর নামে আমি আবার লাইসেন্স করে আবার শুরু করলাম, আবার যেই দেখলাম যে এই বছর আমার লোকসানের ভয় আমি দিলাম না, এটা করা যাবে না। তাকে শুধু লাইসেন্স বাতিল না, কালো তালিকাভুক্ত করতে হবে, তার পরিবারের কেউ আর লাইসেন্স পাবে না, আর কঠোর করতে হবে, আইন কঠোর করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নজর দেবেন। সময় সমীকরণ পত্রিকার প্রধান সংবাদটি করেছে প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে ধর্ষণ। আপনি জানেন সিলেটের এমসি কলেজের ঘটনা, টক অফ দ্য কান্ট্রি, এখনও সেই অবস্থা চলছে। কিভাবে দেখেন এই প্রযুক্তির যে অপব্যবহার, বাড়ছে ধর্ষণ এবং এই ধর্ষণ প্রক্রিয়ার সাথে সরাসরি আমাদের ছাত্রলীগ নামধারী জড়িত যারা ধরা পড়েছে, যদি ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বা কখনো কখনো বলা হচ্ছে এরা ছাত্রলীগের কোনো সদস্য নয়, কিন্তু ঘটনা ঘটছে। বাংলাদেশের নাগরিক সবাই, তার কোনো রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে অথবা নাও থাকতে পারে, তাদের একটা ভরকেন্দ্র আছে, ক্ষমতার ভরকেন্দ্র আছে, শক্তির ভরকেন্দ্র আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কীভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা এইভাবে বলা যায় যে সংবাদে যেটা বলা হচ্ছে প্রযুক্তির অপব্যবহারে, প্রযুক্তির অপব্যবহার অবশ্যই হচ্ছে। যেটা এখন তো খুব সহজলভ্য অ্যান্ড্রয়েড ফোন, যেটা সবার হাতে হাতে, এবং এর একটা অপব্যবহারের সুযোগও আছে, যে সুযোগটার কারণেই ওই সংবাদে
আমি সংবাদের শিরোনাম দেখে যেটা বুঝতে পারছি, প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে ধর্ষণ, সেটা হচ্ছে ওই অপব্যবহারের কারণেই হচ্ছে, এরকমই বোধহয় সংবাদে বলা আছে। তো তো এই অবস্থার ক্ষেত্রে এখানেও ওই সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের, বিভাগদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। এর পাশাপাশি পরিবার থেকেও আমার ছেলে কলেজে পড়ে, সে কোথায় যাচ্ছে, কখন কি করছে, এটা নজরদারি করা দরকার। আমার মনে হয়েছে যে আমাদের দেশে পরিবারগুলো থেকে এই নজরদারি অনেকটা কমে গিয়েছে, যে কারণে ওই বয়সী ছেলেরা, যে ছেলের বয়স 22, 23, 24, 25, যেটা হচ্ছে আমরা সিলেটের ঘটনায় দেখছি, যারা এই মামলার সাথে যা মানে আসামি, এই মামলা ইনভলভ, তারা হচ্ছে, তাদের বয়স কিন্তু এরকম, বয়স বেশি না, বয়স হচ্ছে 22, 24, 25, 26। তো এই বয়সের, এবং আমরা দেখেছি শুধু এই ঘটনা না, সিলেটের এই ঘটনার বাইরেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইতিমধ্যে সংবাদপত্রে এসছে যে একেবারেই মানে প্রাপ্তবয়স্কর লেভেলে পা দেয়নি এমন ছেলেও যারা হচ্ছে ধর্ষণের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে 16-17 বছরের ছেলেরাও এরকম জড়িয়ে পড়ছে। তো এইগুলো কিন্তু আসলে খুব দুশ্চিন্তার ব্যাপার। এইগুলো নিয়ে গির্জার ফাদার পর্যন্ত জড়িত, যে গত এই শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়গুলোর ব্যাপারে আসলে ওই একই কথা, সেটা হচ্ছে প্রশাসন তৎপর হবে, পাশাপাশি আমরা সামাজিকভাবেও এইগুলো ব্যাপারে কাজ করব। এখন যেটা আমরা দেখি তো যে একটা সময়ে আমরা আমাদের ছোটবেলায় পড়াশোনা করেছি, এখন তো পড়াশোনা করে না ছেলেপেলে। এগুলো করতে হবে, নিজের পাঠ্যপুস্তকের বাইরেও তাকে ভালো কিছু বই পড়তে হবে, অভিভাবকদের এগিয়ে আসতে হবে। এবং আমাদের দেশে আমরা দেখি কি, আমরা যদি বলি, আপনার মেহেরপুরেও দেখবেন, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া আশপাশে যদি আমরা একটু খোঁজ নিই, দেখবো লাইব্রেরিগুলোতে বই আছে, পাঠক নেই। তো এইগুলো করতে হবে। মানুষকে পড়াশোনা, খেলাধুলা, সাহিত্য সাংস্কৃতিক চর্চা এইসবের ভেতরে না আনতে পারলে আসলে এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো না। আপনি খেলাধুলার কথা বলছেন, খেলাধুলা প্রসঙ্গে যাই। গত 2 দিন আগে আপনার নির্বাচন হলো, আপনাদের চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার। আমার মেহেরপুরে 9 বছর অ্যাডহক কমিটি দিয়ে চলছে। একটা জায়গার ওই অবস্থা। আপনি যদি আসলে এই খেলার জগৎকে যদি খুব ওই জগৎকে যদি আপনি নার্সিং না করেন, তো এই যুবকরা কি করবে? অ্যান্ড্রয়েড ফোন নাড়বে, পাড়ায় পাড়ায় ঘুরবে, বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে যুক্ত হবে। ক্রীড়া জগৎ নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ক্রীড়া জগৎ নিয়ে বলবো, আমাদের ওখানে তো জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হলো। তো একটা মানে একটা কাঠামো থাকে, যেটা হচ্ছে আমার জেলায় যদি আমরা বলি, খেলাধুলার প্রসঙ্গেই বলি, তো এখানে জেলা ক্রীড়া সংস্থা আছে সব জেলাতেই। তো এই জেলা ক্রীড়া সংস্থাগুলোর একটা ভূমিকা থাকে, সেটা হচ্ছে জেলার ক্রীড়াঙ্গনকে সক্রিয় রাখা, জেলার ক্রীড়াঙ্গনের নতুন খেলোয়াড় তৈরি করা, তাদের নিয়ে একটা ভালো আয়োজন করা, যাতে সারা বাংলাদেশে এভাবে যদি খেলাধুলাকে তুলে ধরা যায়, তাহলে জাতীয় পর্যায়েও একদিন আমরা ভালো অবস্থানে যাব। তো আমি একটু পিছনে যাই, সেটা হলো যে আমার মনে আছে একসময় আমি নিজে আমাদের চুয়াডাঙ্গার পুরাতন যে স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে ফুটবল খেলা হতো, দর্শক হতো কানায় কানায় পড়ল, দর্শকের জায়গা দেওয়া যেত না। মানুষ সেই সময়েও টিকিট কেটে মাঠে ঢুকে খেলা দেখেছে, বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে থেকে দেখেছে। তো এই প্রেক্ষাপটটা আমরা হারিয়ে ফেললাম কেন? ব্যবসাদাররা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খেলা বন্ধ করে, ইয়েস, যেদিন খেলা সেদিন বাজার ঘাট সব বন্ধ, মানুষ বন্ধ করে খেলা দেখতে গিয়েছে। তো আমরা কেন হারিয়ে ফেললাম? এই অবস্থাটা ফিরিয়ে আনবো, আমরা বলছি ফিরিয়ে আনতে চাই, অথচ আমরা ওই সংশ্লিষ্ট যে সংগঠন, তার নির্বাচন হচ্ছে না বছরের পর বছর, এটা ভালো জিনিস না। নির্বাচন হলে একটা দায়বদ্ধতা থাকে, যিনি 3 বছর কিংবা, যেমন আমাদের জেলা ক্রীড়া সংস্থা হচ্ছে মেয়াদ 4 বছর, 4 বছরের জন্য ওনাদের একটা দায়বদ্ধতা থাকবে। ওনারা চেষ্টা করবেন যে এই 4 বছরে আমাকে ভালো কিছু করতে হবে, না হলে পরের বার আমি তো ভোট পাবো না। হ্যাঁ, যারা খেলাধুলা ভালোবাসেন তারা তো আমার পাশে থাকবেন না। তো এগুলো শুধু খেলাধুলার উন্নয়ন ঘটাবে না, এগুলো কিন্তু আপনার ওই ধর্ষণ, আপনার মাদক নির্মূল সবকিছুতে ভূমিকা রাখবে। এগুলো এগুলো দর্শাই আমরা আশা করব।
যে এই সংগঠনগুলা অন্তত শক্তিশালী হোক, তাদের কর্ম পরিধি বাড়ুক এবং তাদের যে কাজ সেই কাজগুলো তারা নিয়মিত করুক। করোনাকালে সর্বোচ্চ বাল্যবিবাহের সংখ্যা মারাত্মক। অনুসন্ধানী ইয়েতে আমরাও জেলাতে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত ছাত্রীদের, বিশেষ করে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। বাইরে থেকে যে সমস্ত প্রবাসীরা এসছে, এর সাথে বিবাহের বাজারে তারা যেহেতু তাদের এখানে কোনো কাজ নেই, সেই ক্ষেত্রে পাত্র হিসাবে তাদের মার্কেট ভ্যালু আছে, ঠিক আছে। বিবাহ হচ্ছে দেধারছে, পদ্ধতি চেঞ্জ হয়েছে, মাইক্রো ভাড়া করে চলে যাচ্ছে, রাস্তায় গাড়ি চলছে, বিবাহ হচ্ছে। এই ধরনের নানান পদ্ধতিতে কিভাবে দেখেন? এই পদ্ধতি, একটা ছোট্ট ঘটনা বলি 1 মিনিটের মধ্যে। সেটা হলো, অনেক আগে আমরা চুয়াডাঙ্গায় আমাদের এক সংগঠনের পক্ষ থেকে বাল্যবিয়ের খবর পেয়ে আমরা সেখানে গেলাম। যাওয়ার পর বললাম যে আপনার মেয়ের বয়স, সে মেয়ের বাবাকে বললাম যে আপনার মেয়ের বয়স কম, এটা আইনত অপরাধ, বাল্যবিয়ে দেবেন না। তার মেয়ের ভালোর জন্য, আপনার মেয়ের ভালোর জন্য আপনি এই বিয়েটা দেবেন না, এই বিয়েটা বন্ধ করবেন। ওই অভিভাবক মোটেও সচেতন না। উনি আমাদের বলেছিলেন যে আমরা যদি বড় লোক হতাম, ধনী হতাম, আর্থিকভাবে আপনি আসতেন না, বন্ধ করতেও আসতেন না, কিচ্ছু না। আমি গরিব বলে আমার এত বিপদ। তো গরিব বড় লোকের ব্যাপার না, আমরা চেয়েছিলাম মেয়েটির ভালো, যে বাল্য বিয়ের কী অসুবিধা। আমি নিজে আইনজীবী, আমি জানি যে আমরা চুয়াডাঙ্গার আদালতের প্রেক্ষাপটটাই যদি আমি বলি, তো চুয়াডাঙ্গা আদালতে মোট যত মামলা, তার অর্ধেকের বেশি, প্রায় 4 ভাগের 3 ভাগ হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব। মাদক নিয়ে মামলা, মাদক না, যৌতুক নিয়ে মামলা, স্ত্রীর ওপর স্বামী নির্যাতন করছে এই নিয়ে মামলা, স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছে না এই নিয়ে মামলা। এইসব মামলাই কিন্তু সবচেয়ে বেশি। তো এই মামলাগুলো নেপথ্যের পেছনের কারণগুলোই কিন্তু হচ্ছে বাল্যবিয়ে। এই বাল্যবিয়ে বন্ধ না হলে এই সমস্যার সমাধান হবে না। আমরা তো চাই যে কেউ যেন মামলা করতে না আসে, কোনো মেয়েকে যেন আদালতের বারান্দায় আসতে না হয়, কোনো মেয়ের অভিভাবককে যেন আদালতের কাঠগড়ায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয়, এটা আমরা চাই। কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। অভিভাবক ভুল করেন, অভিভাবকের স্বজনরা ভুল করেন, এর পাশাপাশি আমাদের সমাজে কিছু কুমন্ত্রণা দেওয়ার লোক আছে, তারা হচ্ছে প্ররোচিত করে। আমাদের কিছু মানুষ আছে যারা 2 পয়সা ইনকাম করে নেওয়ার জন্যে এই ভুল ব্যাখ্যা দিয়ে ভুল পথে তাদের পরিচালিত করে এবং ওই বাল্যবিয়েতে সহযোগিতাও করে। এরকম এই চক্রগুলোর ব্যাপারে আইন আরও কঠোর হওয়া উচিত এবং এ ব্যাপারে হচ্ছে সচেতন হওয়া উচিত অভিভাবককে, প্রশাসনকে, সকলকে। বাল্যবিয়ে নিয়ে আমাদের চুয়াডাঙ্গায় সামাজিক সংগঠন জেলা লোকমোর্চা কাজ করছে দীর্ঘদিন ধরে, 2004 সাল থেকে। তো বাল্যবিয়ে যে অপরাধ, একটা সময়ে মানুষ এটাও জানতো না, এখন মানুষকে অনেকেই বুঝতে সক্ষম হলেও তারপরেও বাল্যবিয়েটা রোধ হয়নি এখনো। আমরা যেটা জানি যে করোনাকালীন সময় একটু সুযোগ বেড়েছে। আসলে আপনি যেটা বলছিলেন যে প্রবাসীরা এসেছে, তারা যেতে পারছে না, এখন একটা সুযোগ। অনেক কন্যাদায়গ্রস্ত পিতা চিন্তা করছেন যে আমি হচ্ছে একটা ছেলে আছেই, যখন হাতে দিয়ে দিই বিয়ে, মেয়েটার বয়স হয়নি, ঠিক আছে, আর 2 বছর পর তো হবে। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো আসলে ওই মেয়েটির সর্বনাশ করছি আমরা, সমাজেরও সর্বনাশ করছি। এগুলো বন্ধ হওয়া দরকার। অবশ্যই। আপনি জানেন গ্রামীণ জনপদে ভোট শুরু হয়েছে, স্থানীয় সরকার ভোট, সেটা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের। আমরা মেহেরপুর প্রতিদিন থেকেও আপনার নিয়মিত একটা করছি, সাক্ষাৎকার ভিত্তিক ছাপছি আমরা, যারা চেয়ারম্যান আছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সেক্ষেত্রে এই যে সময়ে যে আমরা গ্রামীণ জনপদের যে ভোট, এখন এই ভোটের যে বাস্তবতা বাংলাদেশে, বিরোধী দল, এটা যেহেতু দলের কথা বলছি এ কারণে যেহেতু প্রতীকে ভোট হচ্ছে, তো এর কতটা অংশগ্রহণমূলক ভোট হবে বলে আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি এই ভোটটাকে কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যেহেতু সংবাদকর্মী, সে কারণে এই নির্বাচনের যে তৎপরতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার
সম্ভাব্য যারা প্রার্থী তারা ইতিমধ্যে মাঠে নেমেছেন, তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। আমি এরকম একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কথা বললাম, তো তিনি যেটা বললেন আমাদের নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এটা নিয়ে সন্দেহ আছে। যদি নির্বাচন একেবারেই নিরপেক্ষ হয়, যদি ভোটাররা তাদের ভোট দিতে পারে, তাহলে আমি প্রার্থী হব। যদি শেষ মুহূর্তে বুঝি যে আমার মনোনয়ন জমা দেওয়ার আগেও যদি আমি বুঝি যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, তাহলে আমি প্রার্থী হব না। তো এই যে যারা প্রার্থী হতে চান তাদের ভেতরেও একটা আতঙ্ক, একটা আশঙ্কা কাজ করছে। এর ভিতরেও আমরা চাইব যে ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার মানুষের, ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এটা হচ্ছে আমরা যারা সচেতন জনগণ, আমরা যে চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে ভোটাররা তাদের মতামত প্রয়োগ করতে পারবেন, নিজেরা ভোট দিতে পারবেন। এটা আমরা যেমন চাই, এটা চাওয়া উচিত যারা প্রার্থী হবেন তাদেরও। তারাও যদি মনে করেন যে না, অংশগ্রহণমূলক ভোট হোক, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করুক, যিনি যোগ্য তিনি আসুক, যিনি আসবেন তাকেই স্বাগত জানাবো আমরাও। তো এটা হওয়া উচিত। আমাদের দেশ থেকে একেবারেই ওই একজন ভোটারের যে অধিকার সেটাও থাকবে না, এটা হয় না। অবশ্যই এটা হবে না। গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে হয় তাহলে এটার কোনো বিকল্প অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সুস্থ নির্বাচন হতেই হবে। এই ব্যবস্থা যতদিন না আসবে ততদিন এই রাজনৈতিক অস্থিরতা থেকে অবশ্যই আশা করব। পশ্চিমাঞ্চলের প্রধান একটা নিউজ করেছে, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খুন, দৌলতপুরে ঋণের টাকা আদায় করতে গিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে জিঘাংসাও বেড়ে গেছে যে কোনো কিছুতে, মানুষ খুন। আমরা কয়দিন আগে রিফাত হত্যা মামলার রায় পেলাম, 6 জনের ফাঁসি, দিবালোকে, প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা প্রকাশ্য। এই যে মানুষের জিঘাংসা, আসলে কেন এত? আমরা কি আসলে খুব বেশি ঘন জনগোষ্ঠী বলে কি আসলে আমাদের এই প্রতিপক্ষ তৈরি হচ্ছে, বা আমাদের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই জিঘাংসা কিভাবে দেখেন এটা? আমরা আসলে এই যে মানুষ কেন হিংস্র হয়ে যাবে, মানুষের হাতে অস্ত্র থাকবে কেন, এগুলো থাকবে না, মানুষ হিংস্র হবে না। আমাকে কিন্তু একটু পুরনো কথাই আবার যেতে হচ্ছে। আমি যে কথা বলছিলাম যে মানুষের হাতে আবার বই তুলে দিতে হবে, মানুষকে পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। মানুষ পড়াশোনা করবে, খেলাধুলা করবে, সাহিত্য সংস্কৃতি চর্চা করবে, মানুষ কবিতা আবৃত্তি করবে, মানুষ নাটক করবে, নাটক দেখবে। মানুষের এই সুস্থ ধারা ফিরে না এলে এই হিংস্রতা দূর হবে না। এই খুনোখুনি, এই রাজধানী, এই মারামারি, এটা দূর করতে হলে মানুষের ভেতরে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে তার আয়ের পথ, সৎ পথে থেকে আয়ের পথ সুগম থাকতে হবে, বড় প্রতিবন্ধকতা থাকবে না। আমাদের দেশে চাকরি বাকরির সংকট আছে। লেখাপড়া শেষ করার পরেও মানুষ যখন চাকরি পায় না, তারা তখন আসলে মাদকাসক্ত হয়ে পড়ে এবং ওই যে হিংস্রতা, এরকম একটা পরিবেশে চলে যায়, এরকম একটা সঙ্গে মিশে যায়। তো এইগুলোর জন্য আসলে শুরু থেকে একটা নার্সিং থাকতে হবে। অবশ্যই শুরু থেকে নার্সিং থেকে মনে করতে হবে যে আমি একজন শিশুকে গড়ে তুলছি এইভাবে যে সে এই দেশের জন্য কাজ করবে। সে অস্ত্র নিয়ে, রামদা নিয়ে ছুটে যাবে মারামারি করতে, তার জন্য তাকে আমরা গড়ে তুলব না। সে হচ্ছে আমাদের একজন শিশু, আমাদের বাংলাদেশের অ্যাসেট। তাকে সেভাবে গড়তে হবে, সে একদিন বাংলাদেশকে গড়ে তুলবে। এভাবেই যদি আমরা প্রতিটা ছেলে পেছনে নার্সিং করি, যেটা হচ্ছে উন্নত দেশগুলোতে নিশ্চয়ই আছে, আমাদের দেশে হয়তো অতটা নেই, কিন্তু এটা দরকার। সুপ্রিয় দর্শক, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, অবশ্য সংবাদের মধ্যেই থাকবো। আমরা যে অতিথির সাথে কথা বলছি, মানিক আকবর। এই মানিক আকবরের কয়েকদিন আগে উনি, আপনারা জানেন, আমি বলেছি যে উনি কালের কণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। কালের কণ্ঠে মানিক আকবরের প্রধান শিরোনামের দুটি পরপর নিউজ, আরেকটি প্রথম পাতাতেই
প্রথম যে নিউজটা ছিল 150 টাকার তালা 5,550, 33 গুণ বেশি দামে তালা 150 টাকার 5,550 টাকা, বালতি 300 টাকার 1,890 টাকা, বাঁশি 50 টাকার বাঁশি 415 টাকা, পর্দা 1,200 টাকার পর্দা হচ্ছে 18,000 টাকা, ডাস্টবিনের দাম ছিল 780 টাকার বিপরীতে 8,995 টাকা। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানিক আকবরের এটা প্রধান শিরোনামের রিপোর্ট ছিল। দ্বিতীয় রিপোর্টটি ছিল কালের কণ্ঠে। সেদিনও উনি লিড নিউজ পেয়েছিলেন। ওনার 3টা পর্ব ছিল, মাল, কেনা মাল ও হাওয়া। এই যে 2টা শিরোনাম, এই আমাদের একটা জেলা শহর থেকে মানিক আকবরের এতটা অনুসন্ধানী রিপোর্ট, এই রিপোর্টটা হচ্ছে মূলত আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পূর্ব পশ্চিম অঞ্চলের রেল নিয়ে। মানিক আকবর ভাই, আপনার এই অনুসন্ধানী রিপোর্টটা বাংলাদেশে অত্যন্ত আলোচিত হচ্ছে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতেও এই দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দুর্নীতির উপাখ্যান আমরা বিভিন্ন বিভাগে বিভিন্ন সময় আমরা পাচ্ছি। ড্রাইভার আছে, স্বাস্থ্য বিভাগের যে অবস্থা, 40 জনের একটা তালিকা, সব কিছু মিলাইয়ে এই রেলের যে দুর্নীতিটা আপনি অনুসন্ধান করলেন, যদি এটা সম্পর্কে একটু দর্শকদের বলেন। হ্যাঁ, এটা সম্পর্কে বলি, ধন্যবাদ আপনাকে। তো আমি বলি, যেমন আমার এই রিপোর্টের আগে আমরা 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 আমাদের দেশে যেটা জানি আমরা, সেটা হলো আমাদের বালিশের দাম, বালিশ কাণ্ড, তারপরে এরকম আরও কিছু অসঙ্গতি, যেটা হচ্ছে বিশেষ করে সরকারি মালামাল কিনতে গেলে এই অসঙ্গতিগুলো আসে, যেটা হচ্ছে প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে কেনা হয়। এই কেনাগুলো, এইগুলো আসলে যারা এর সাথে জড়িত, এই জড়িতদের ধরা হয় না, এই জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বলেই এই অবস্থাটা চলে আসছে। তো আমি যখন এই বিষয়টি জানতে পারলাম যে আমাদের রেলওয়েতে এরকম কাণ্ড বছরের পর বছর হয়ে আসছে, কিন্তু মানে কিছুই হয় না নাকি শেষ পর্যন্ত। তো এটা জানার পর আমি আসলে একটু চেষ্টা করলাম যে আমি কোনো তথ্য বের করতে পারি কিনা দেখি। তো চেষ্টা করতে গিয়ে একটু পরিশ্রম হলো আমার, তারপরেও আমি সফল হলাম। আমি কিছু তথ্য হাতে পেলাম, যেগুলো আমি দেখেই নিজেই হতবাক, যে মানে একটা তালার দাম 150 টাকা, সেটা 5,000 টাকার বেশি দামে কেনা। তার মানে একটা মূল্য বাড়ানোর, আমি বেশি দামে কিনবো, তার একটা লিমিট থাকে, একটা কোনো সীমাও নেই, একদম সীমায় না। মানে আমার সংবাদে বলা আছে যে 33 গুণ বেশি দামে, 33 গুণ বেশি মূল যে দাম তার চেয়ে 33 গুণ বেশি দামে একটা পণ্য কেনা হচ্ছে, এটা ভাবাই যায় না। তো এখানে আপনি লিখেছেন সরকারের তসরুপ হয়েছে 16,40,00,000 টাকা। হ্যাঁ, শুধু একটা অঞ্চলের। তো এই যখন অবস্থা, এবং এইটা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমাকে প্রায় 1 মাস ধরে এর পেছনে কাজ করতে হয়েছে। আমি বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছি, সরজমিনে আমাকে 2-1 জায়গায় গিয়ে দেখে আসতে হয়েছে, সব কাজগুলোই করতে হয়েছে, কিছু তথ্য হাতে নিতে হয়েছে। কিছু মালামালের কথা আমার ওই সংবাদের মধ্যে বলা আছে, যে মালামাল কেনা হয়েছে যেটা হচ্ছে বলা হচ্ছে লোহার তৈরি চেয়ার, কিন্তু কয়েক মাস পরই সেই চেয়ার ভেঙে গেছে এবং ভাঙা পরিত্যক্ত মাল হিসেবে সেটা গোডাউনে চলে গেছে, নষ্ট। আচ্ছা আচ্ছা, এমন কিছু দেখেছি আমি। আবার কিছু তথ্য আমি কাগজপত্র ঘেটে পেলাম, যেটা হচ্ছে মাল কেনা হয়েছে বাস্তবে নেই। আচ্ছা, ভাউচার আছে, বিল আছে, মালামাল হয়তো বা কেনা হয়েছে, তারপর সেটা গায়েব হয়ে গেছে, যেটা থাকার কথা যেখানে সেখানে আর নেই। কর্মকর্তারা সেখানে গিয়ে খোঁজ নিতে গিয়ে দেখছেন যে হয়তো 300 মাল কেনা হয়েছে, 150 নেই, 150 আছে, 150 গায়েব হয়ে গেছে। এই গায়েব নিয়ে আমি আমার দ্বিতীয় পর্বটা করেছিলাম। তো এই অবস্থাগুলো, এইগুলো আমরা একজন সাংবাদিককর্মী হিসেবে আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু পালন করেছি, কিন্তু এরপরে তো দায়িত্ব আরও আছে। সেগুলো হচ্ছে এগুলো দেখাশোনার দায়িত্বে আছেন যারা, ওনারা দেখবেন, ওনারা এই বিষয়টা নিয়ে তদন্ত করবেন, দেখবেন, দোষী যারা তারা শাস্তি ভোগ করুক। শুধু আমার এই রিপোর্টের কথা আমি বলবো না, আমি আরও বলবো যে আমার এই রিপোর্টের আগেও তো আরও কিছু বিষয়ে রিপোর্ট হয়েছে। আমার রিপোর্টের পরেও যেমন যেটা হলো সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের সেই গাড়ি চালকের যেগুলো আছে, এখানে রাঘব বোয়ালরাও যাতে বেরিয়ে যেতে না পারে
এর নেপথ্যে যারা আছে, যারা কলকাঠি নাড়ছেন, যারা আরও উপরে থেকে এই খেলাটি খেলাচ্ছেন, তারাও আর্থিকভাবে হচ্ছে অবৈধ অর্থের মালিক হচ্ছেন। এই বিষয়গুলো চিহ্নিত করে শাস্তি দেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি, এটা হলে পারে আমাদের দেশটা আসলে এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে এবং আমরা এদেশের শান্তিপ্রিয় সব মানুষই এটা চাই নিশ্চয় যে এই দেশটা বাসযোগ্য একটা দেশ হোক, এখান থেকে দুর্নীতি দূর হোক, এখানে মানে কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, অবৈধভাবে রাতারাতি ধনী হয়ে যাবে, এই পথগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি অনেকের এরকম বিষয় আছে আমাদের দেশে, যেটা হচ্ছে আয়ের উৎসের সাথে তার সম্পদ এবং ব্যয়ের সঙ্গতি নেই। এগুলোও দেখা দরকার যে তার মাসিক আয় কত, সে তার যে লিভিং স্ট্যান্ডার্ড এটা যাচাই করা উচিত, এটা যাচাই করা উচিত। তার সম্পদের পরিমাণ যাচাই করা উচিত, তার সম্পদটা কিভাবে হলো এত, সেটা যাচাই করা উচিত এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া উচিত। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার শাস্তির ব্যবস্থা করা উচিত। এগুলো দরকার। এই সব দূর না হলে আসলে আমরা আমাদের দেশটাকে একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। মানিক আকবর, আপনার এই রিপোর্টটা হওয়ার পরে এটা কি দৃশ্যমান কোনো পদক্ষেপ সংশ্লিষ্ট বিভাগের, এটা কি আসলে দেখা গেছে? আমি যেভাবে তথ্য পেয়েছিলাম, আমি আমার সোর্সের মাধ্যমে যে খোঁজগুলো সর্বশেষ পেয়েছি, সেটা হচ্ছে দৃশ্যমান পদক্ষেপ নেই, কিন্তু এই বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে এবং এই বিষয় নিয়ে ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তারা নাকি একটা অনুসন্ধান করছেন, এমন কিছু কানে এসছে, যেটা যদিও তেমন দৃশ্যমান না। কিন্তু আমি চাইব যে অনুসন্ধান শেষে তারা একটা নিশ্চয়ই ভালো কোনো প্রতিবেদন দেবেন এবং ভালো পদক্ষেপ নেবেন। আপনি কি ভবিষ্যতে এটা নিয়ে কোনো ফলো আপ করবেন? আমার একটা ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে যে আমি এইটা নিয়ে ভবিষ্যতে আরও কাজ করতে চাই। মানিক আকবর, অনেক ধন্যবাদ। মানে আমাদের সময় একদমই শেষ। আপনার সাথে কথা আরও বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। ভবিষ্যতে আপনাকে আবারও আমাদের এই সংবাদ বিশ্লেষণে আমন্ত্রণ জানাবো। আপনাকে ধন্যবাদ, মেহেরপুর প্রতিদিনকে ধন্যবাদ। আমার খুব ভালো একটা সময় আমি কাটালাম, আজকে একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আমি বিশ্বাস করি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে সমাজের যদি কিছু উপকার হয়, যদি এখান থেকে কিছু ভালো পদক্ষেপ কেউ চিন্তা করেন এবং নেন, আমাদের দেশের মঙ্গলের জন্য কিছু করেন, তাহলে বোধহয় আমাদের আজকের এই বসবাস সার্থক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম মানিক আকবরের সাথে, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট এবং কালের কণ্ঠের সাংবাদিক, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি। ওনার কালের কণ্ঠের 2টা নিউজ নিয়ে আমরা কথা বলেছি। আরও অনেক কথা ছিল, সিনিয়র সাংবাদিক হিসাবে ওনার কাছ থেকে আরও কিছু জানতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে পারলাম না। আগামীকাল আমরা 11টার সময় আবারও এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে বসবো নতুন কোনো অতিথিকে নিয়ে। করোনাকালীন সময় চলছে, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকার যে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।